হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। তো সোমস ক্লাসরুমে এর আগে প্রজেক্টাইল মোশনের একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। আজকে প্রজেক্টাইল মোশনের সেকেন্ড পার্ট বলতে পারো। এই সেকেন্ড পার্টের পর যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা একটু শর্ট হবে, শর্ট লেন্থের হবে। এই প্রজেক্টাইল মোশনের সেকেন্ড ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কতগুলো ইম্পর্টেন্ট রিলেশনস, এবং যে রিলেশনসগুলো তোমাদের জানলে পরীক্ষায় তোমরা নিমেষেই প্রজেক্টাইল মোশনের অঙ্কগুলোকে নামিয়ে দিতে পারবে। সেই ট্রিক্স এবং সেই রিলেশনসগুলোকে আমি এখানে লিখবো। দেখো, শর্ট ট্রিক্স বলে আসলে সাকসেসের কোনো শর্ট রাস্তা যেমন নেই, তেমন শর্ট ট্রিক্স বলতে আমরা আসলে কোথা থেকে পাই, কনসেপ্ট থেকে পাই। কোনো একটা রিলেশন খুব সুন্দর করে স্টাডি করার পরে সেই রিলেশন থেকে আমরা কতগুলো ইম্পর্টেন্স অংশ বার করে নিয়ে আসতে পারি শর্ট ট্রিক্স হিসেবে। তো তার জন্য তোমাদের সেই যে ইকুয়েশনগুলো রয়েছে, প্রত্যেকটা ইকুয়েশন, সেই ইকুয়েশনকে খুব ভালো করে স্টাডি করা প্রয়োজন, এবং সেগুলো করেই আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলো এবার শুরু করা যাক প্রজেক্টাইল মোশনের সেকেন্ড পার্ট। সেই সেকেন্ড পার্টে যে বিষয়গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব সেগুলো শুরু করছি। দেখো, প্রজেক্টাইল, আমরা এর আগে প্রজেক্টাইলের বেসিক আলোচনা করেছি যে কাকে প্রজেক্টাইল বলবো। তাহলে কোনটা প্রজেক্টাইল সেটা আমরা আগে আলোচনা করে দিয়েছি তো। এবার দেখো, প্রজেক্টাইল দুই প্রকারের হতে পারে। এর আগে আমরা যে প্রজেক্টাইলটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো অবলিক প্রজেক্টাইল। অবলিক প্রজেক্টাইল তাহলে দুই প্রকার হতে পারে বললাম, একটা অবলিক প্রজেক্টাইল, আরেকটা আমরা বলতে পারি হরাইজন্টাল প্রজেক্টাইল। তাহলে একটা আমরা বুঝলাম অবলিক প্রজেক্টাইল। অবলিক প্রজেক্টাইল কোনটা? যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করেছি, অর্থাৎ কোনো একটি বস্তুকে অভিকর্ষের প্রভাবে কোনো একটা বস্তুকে যদি গতিশীল করা হয় এবং বস্তুটা যদি একটা দ্বিমাত্রিক গতি সম্পন্ন করে, ভূমির সঙ্গে কোনো একটি নির্দিষ্ট কোণ করে তাকে ছোড়া হয়, এই যে আমরা পড়েছিলাম আগে, তাহলে এই ধরনের যে প্রজেক্টাইলটা হবে সেটাকে আমরা বলবো কি? অবলিক প্রজেক্টাইল। সেটাকে আমরা বলবো অবলিক প্রজেক্টাইল। তাহলে এই যে প্রজেক্টাইলটা সম্বন্ধে কিভাবে তার ম্যাক্সিমাম হাইট আমরা নির্ণয় করব, আমরা ম্যাক্সিমাম হাইট নির্ণয় করেছিলাম, আমরা টাইম নির্ণয় করেছিলাম, অর্থাৎ টাইম অফ ফ্লাইট এবং রেঞ্জ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। এবার হরাইজন্টাল প্রজেক্টাইল। হরাইজন্টাল প্রজেক্টাইল কি? ধরো তুমি কোনো একটা ছাদে দাঁড়িয়ে আছো, এখানে একটা ছাদ রয়েছে, সেই ছাদে তুমি দাঁড়িয়ে রয়েছো, এবং এই ছাদ থেকে কোনো একটা বস্তুকে তুমি ছুড়লে, কিন্তু তুমি বস্তুটাকে ছুড়লে কেমন ভাবে? তুমি এখানে দাঁড়িয়ে থেকে বস্তুটাকে ছুড়লে কেমন ভাবে? ভূমির সঙ্গে সমান্তরালে। তাহলে দেখো, ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে তুমি যখন বস্তুটাকে ছুঁড়েছো, ভালো করে বোঝো, ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে তুমি যখন বস্তুটাকে ছুঁড়েছো, তখন তুমি যে বেগটা দিয়েছো সেই বেগটা কি ভূমির সঙ্গে লম্বভাবে দেবে না ভূমির সঙ্গে সমান্তরালে দেবে? আমি বলছি, যদি ভূমির সঙ্গে সমান্তরালভাবে কোনো বস্তুকে ছুঁড়তে হয় তাহলে তাকে যে বেগ দিতে হবে সেটা ভূমির সঙ্গে সমান্তরালই হবে, অর্থাৎ ভূমির সঙ্গে লম্বভাবে বেগ দিবে কিন্তু বস্তু সমান্তরালে চলে যাবে, তেমনটি তো হবে না। তাহলে বস্তুটাকে তুমি যে বেগ দিলে প্রাথমিকভাবে, সেটা আমরা বলতে পারি এই দিক বরাবর, অর্থাৎ ধরে নিই ধনাত্মক এক্স অক্ষ বরাবর। কিন্তু বস্তুটা যেহেতু অভিকর্ষের প্রভাবে গতিশীল হচ্ছে, সেই জন্য বস্তুটা পড়বে কেমন ভাবে? বস্তুটা পড়বে এমন ভাবে। তাহলে তুমি চেয়েছিলে বস্তুটাকে যেভাবে, মানে বস্তুটাকে তুমি চেয়েছিলে কি ভূমির সঙ্গে সমান্তরালভাবে চলে যাক, কিন্তু এটা তোমার চাহিদা, কিন্তু পৃথিবীরও একটা নিজস্ব চাহিদা রয়েছে। পৃথিবী কি করেছে? তুমি যেদিকে বরাবর ওকে চালনা করার চেষ্টা করেছো, পৃথিবী নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে, তুমি তোমার ক্ষমতা দেখিয়েছো। অর্থাৎ তুমি সোজা চালনা করার চেষ্টা করেছো, পৃথিবী নিচের
নিয়ে আসার চেষ্টা করেছে। সেই জন্য প্রতি মুহূর্তে বস্তুটা দেখো কিছু দূর সামনেও এগিয়ে গেছে, আবার কিছুটা নিচেও নেমে গেছে। যদি আমরা এখানে একটা বিন্দু ভাবি, দেখো এতটা কিন্তু এই যে আগের পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা করি, এই আগের পয়েন্ট থেকে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর এতটা এক্সট্রা অগ্রসর হয়ে গেছে। আবার ঠিক যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করি, তাহলে দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে ঠিক এতটা আবার নেমেও গিয়েছে। তার মানে এক্ষেত্রে বস্তুটা অভিকর্ষের প্রভাবে নিম্নমুখী গতি সম্পন্ন করছে এবং তোমার দেওয়া গতির প্রভাবে হরাইজন্টালি যাওয়ার চেষ্টা করছে। তাহলে বস্তুটার একই সঙ্গে দুদিকে কিন্তু গতি হচ্ছে, একটা ভূমির সঙ্গে সমান্তরালে আর একটা ভূমির সঙ্গে উলম্বভাবে। তাহলে যেটা উলম্বভাবে হচ্ছে সেটা উলম্ব গতি, আর যেটা ভূমির সঙ্গে সমান্তরালে হচ্ছে সেটা অনুভূমিক গতি। তাহলে এক্ষেত্রে এই যে প্রজেক্টাইলটা রয়েছে সেই প্রজেক্টাইলটাকে বলি আমরা হরাইজন্টাল প্রজেক্টাইল, যে ক্ষেত্রে আমরা বডিকে হরাইজন্টালি নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এই অবলিক এবং হরাইজন্টাল প্রজেক্টাইল সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। হরাইজন্টাল প্রজেক্টাইলটা আজকে নিউ আলোচনা হবে, অবলিক প্রজেক্টাইল আলোচনা করেছি আমরা ইম্পর্টেন্ট রিলেশনগুলোকে জানবো। এছাড়া আর একটা যে বিষয় আমাদের আলোচনা করতে হয় সেটা হলো যদি কোনো একটা ইনক্লাইন্ড প্লেন থাকে, অর্থাৎ নত তল থাকে, যেটা ভূমির সঙ্গে কোনো একটা কোণে নত অবস্থায় রয়েছে, সাপোজ এটা আলফা কোণে নত অবস্থায় রয়েছে। কোনো একজন ব্যক্তি এখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারলো, বস্তুটা নততল বরাবর কোথাও গিয়ে পড়লো। ঠিক আছে, তাহলে বস্তুটা নততলের উপরে গিয়ে কোথাও গিয়ে পড়লো, তাহলে এটা কি তার স্ট্রাইকিং পয়েন্ট, অর্থাৎ যেখানে গিয়ে বস্তুটা আঘাত করলো। কিন্তু বস্তুটাকে যখন ছোড়া হয়েছিল, বস্তুটাকে দেখো নততলের উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে নততলের উপরে বস্তুটাকে ছোড়ার সময় নততলের সঙ্গে আর একটা কোণ করে ছোড়া হয়েছিল, সাপোজ এই কোণটা বিটা। তাহলে এক্ষেত্রে বস্তু এই যে দূরত্বটা ট্রাভেল করলো সেই দূরত্বই বা কতটা, আর এক্ষেত্রে যেহেতু ভূমির উপরে দাঁড়িয়ে কোনো বস্তুকে ভূমির সঙ্গে কোনো একটা কোণ করে ছোড়া হচ্ছে না, অলরেডি ভূমির সঙ্গে কোনো একটা তল কিছু কোণ করে রয়েছে, সেই তলের উপরে আবার তাকে ছোড়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের নিয়ম কাজে লাগিয়ে আমরা কিভাবে তার রেঞ্জ বার করতে পারবো, অর্থাৎ কোথার থেকে যাত্রা শুরু করে ফাইনালি স্ট্রাইকিং পয়েন্টটা কোথায়, তাদের মধ্যে দূরত্বই বা কত হবে, সেই সম্বন্ধীয় বিষয় সম্বন্ধে আমরা এগোচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তাহলে প্রজেক্টাইল, টু টাইপসের প্রজেক্টাইল আমরা দেখলাম, সেই টু টাইপসের প্রজেক্টাইল সম্বন্ধেই মূলত আমাদের আলোচনা হবে। দেখো, প্রথমে আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলটা নিয়ে একটু আলোচনা করে নিই। হরাইজন্টাল প্রজেক্টাইল, তাহলে এই হরাইজন্টাল প্রজেক্টাইল সম্বন্ধে আমরা মূলত আলোচনাটা আগে সেরে নিই। দেখো, কোনো একটি হেলিকপ্টার একটা ফ্লড রিলিফ মিশনে এসছে। এখানে একটা মনে করো হেলিকপ্টার রয়েছে যেটা একটা ফ্লড রিলিফ মিশনে এসছে। তাহলে ফ্লড রিলিফ মিশনে এসছে বলতে কি, সে এখান থেকে কি করবে, হেলিকপ্টারটা নিচে দাঁড়িয়ে থাকা বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের খাবার দেওয়ার জন্য এসছে। এখন এই হেলিকপ্টারটা নিজে ভূমির সঙ্গে সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে ইউ গতিবেগ নিয়ে চলছে, অর্থাৎ হেলিকপ্টারটা ইউ গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কোনো একটি খাবারের প্যাকেটকে যদি হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়, কোনো একটি খাবারের প্যাকেটকে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়, তাহলে অভিকর্ষের প্রভাবে খাবারের প্যাকেটের গতিটা এই দিকে হওয়া উচিত, তাই তো? তাহলে অভিকর্ষের প্রভাবে খাবারের প্যাকেটের গতিটা এই দিকে হওয়া উচিত। কিন্তু হেলিকপ্টার তো একটা নিজস্ব মোশন আছে, অর্থাৎ হেলিকপ্টারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। তাহলে হেলিকপ্টারটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা বডি, হেলিকপ্টারের মধ্যে থাকা প্রত্যেকটা বস্তু, অর্থাৎ হেলিকপ্টারের চালকও পর্যন্ত, সে
তার যে মোশনটা হচ্ছে, তার ইনার্শিয়া অর্থাৎ জাড্য যেটা রয়েছে, সেই জাড্যের কারণে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তাহলে হেলিকপ্টারের মধ্য থেকে কোনো বস্তু যদি ফেলে দিই, জাস্ট ছেড়ে দিই, তাহলে সেই বস্তুটা প্রথমে কি করার চেষ্টা করবে? প্রথমে হেলিকপ্টারের অভিমুখে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ হেলিকপ্টারটা যেদিকে চলছিল ঠিক সেই দিকে কিন্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে। তার মানে জাড্যের কারণে এই বস্তুটা প্রথমে প্রাথমিকভাবে সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। কোন গতিবেগে? হেলিকপ্টার যে গতিবেগ নিয়ে চলছিল ঠিক সেই গতিবেগে। কেননা তুমি ভাবো, তুমি বাসের মধ্যে বসে রয়েছো, বাস যে স্পিডে চলছে তুমি তার থেকে বেশি স্পিডে চলছো, তাই তো? তাহলে তো বাসের সামনের কাঁচ ফুঁড়ে তুমি বেরিয়ে চলে যাবে, তাই না? বা বাস যে গতিবেগে চলছে তুমি তার থেকে কম গতিবেগে চলছো, তাহলে পেছনের কাঁচ ফুঁড়ে তুমি পেছনে বেরিয়ে যেতে। তার মানে কি, বাস তোমার আগে চলে যেত, তুমি পেছনে থেকে যেতে। কিন্তু তেমনটি তো হয় না। তুমি বাসের মধ্যে যখন রয়েছো, বাস যে গতিবেগে চলছে তোমাকেও তো সেই গতিবেগেই চলতে হবে, তাই নয় কি? তাহলে যেহেতু এই বস্তুটা হেলিকপ্টারের মধ্যে ছিল, খাবারের প্যাকেটটা, তাহলে খাবারের প্যাকেটটা অনুভূমিক দিকে কত বেগে গতিশীল হবে? অনুভূমিক দিকে খাবারের প্যাকেটটা গতিশীল হবে হেলিকপ্টারের নিজস্ব বেগে। অর্থাৎ হেলিকপ্টারটা এই দিকে যে বেগ নিয়ে চলছিল, যেটা আমরা ইউ ধরেছিলাম, তাহলে এই খাবারের প্যাকেটটাও ইউ বেগ নিয়ে সামনের দিকে এগোবে, তাই তো? এবার একটা জিনিস আমরা বুঝে দেখি যে যখন এই হেলিকপ্টারের থেকে খাবারের প্যাকেটটা ইউ বেগ নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে, তখন পৃথিবী তো বসে থাকবে না, তাই তো? তার কারণ পৃথিবী প্রত্যেকটা ব্যক্তিকে হোক বস্তুকে হোক সমপরিমাণ ভালোবাসে, কেউ ওর থেকে দূরে সরার চেষ্টা করলেই টানার চেষ্টা করবে। তাহলে এই যে খাবারের প্যাকেটটা, সেটা তুমি চাইছো সামনের দিকে যাক, কিন্তু কিন্তু কি হচ্ছে, পৃথিবী চাইছে নিচের দিকে আসুক। তাহলে সেই খাবারের প্যাকেটটা পড়বে কিভাবে? খাবারের প্যাকেটটা পড়বে এইভাবে কোথাও গিয়ে। তার মানে এ বিন্দুতে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, খাবারটা নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এ বিন্দুতে দাঁড়িয়ে থাকে এবং ঠিক তার মাথার উপরে এখান থেকে যদি মনে করি এটা পি বিন্দুতে যদি খাবারের প্যাকেটটা ড্রপ করা হয়, অর্থাৎ পি বিন্দু থেকে, অর্থাৎ এ বিন্দু ঠিক উপরে পি বিন্দু থেকেই যদি খাবারের প্যাকেটটা ড্রপ করা হয়, তাহলে ব্যক্তির কাছে, অর্থাৎ এ বিন্দুতে থাকা ব্যক্তির কাছে খাবার কখনো পৌঁছাবে না। তাহলে খাবার পাঠাতে গেলে কি করতে হবে? পাঠাতে গেলে অবশ্যই আমাদের মেজার করতে হবে যে কোথার থেকে ছাড়লে কোথায় গিয়ে পড়বে। দেখো, পি বিন্দু থেকে খাবারটা ছাড়া হয়েছিল, কিন্তু পেল কোথায়? বি বিন্দুতে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে কিন্তু খাবারটা পেয়ে গেল, কিন্তু এ বিন্দুতে যে দাঁড়িয়ে আছে সে খাবারটা পেল না, তাই তো? তাহলে মিসাইল টেকনোলজি ঠিক এই একইভাবে কাজ করে। মিসাইল টেকনোলজিতে কি হয়, আমরা যখন প্রথমে একটা টার্গেট সিলেক্ট করতে হয়, সাপোজ টার্গেট রয়েছে বি বিন্দুতে, তাই তো? তাহলে যদি টার্গেট বি বিন্দুতে থাকে, তাহলে মিসাইলটা ফায়ার করতে হবে ইউ গতিবেগে, ইউ হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে ফায়ার করতে হবে। কোথা থেকে? পি বিন্দু থেকে। তাহলে পি বিন্দু থেকে যদি ইউ হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে আমরা কোনো একটা মিসাইলকে ফায়ার করি, তবে সেই মিসাইলটা বি তে গিয়ে হিট করবে, অর্থাৎ তার টার্গেটটা হবে বি পয়েন্ট, তাই তো? তাহলে এই যে টার্গেটটা সিলেক্ট করতে হবে কোথা থেকে? অনেকটা আগের থেকে। তার কারণ কি? তার কারণ প্রজেক্টাইল মোশনের কারণে, 2D মোশনের কারণে বস্তুর মোশনটা কিন্তু কি হবে? সরাসরি উলম্ব গতি সম্পন্ন না করে বস্তুটা একটা 2 ডাইমেনশনাল মোশন, একটা প্যারাবোলিক একটা পথ অবলম্বন করে চলবে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে সেটা হলো কি, এই রেঞ্জটা কত। তাহলে এই রেঞ্জটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা ভাবতে হবে সেটা কি, যে পি থেকে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় নিল কোনো একটা বস্তু। এই যে খাবারের প্যাকেটটার কথা আমরা বলেছিলাম, এটা কিন্তু এইচ.সি. ভার্মার বইয়ের কোশ্চেন। তাহলে এই যে খাবারের প্যাকেটটা ছিল, সেই খাবারের প্যাকেটটা পড়লো বি বিন্দুতে, পড়ার জন্য যে টাইমটা নিল, তাহলে রিকোয়ার্ড টাইমটা কত দেখি। তাহলে প্রয়োজনীয় সময় আমি ধরে নিলাম টি, প্রয়োজনীয় সময়টা আমি ধরে নিলাম টি। তাহলে এই টিটা কত সেটা আমাদের বার করতে হবে। তা দেখো, যখন পি থেকে এই প্যারাবোলিক পথে বি বিন্দুতে কণাটা পৌঁছেছে,
তখন কণাটা হাইট কতটা অতিক্রম করেছে বলতো, কতটা উচ্চতা অতিক্রম করেছে বলতো, উচ্চতা অতিক্রম করেছে কত, এপি পরিমাণ। তাহলে এপি পরিমাণ হাইটটা নেমেছে। এখন বস্তু যে পথেই নামুক না কেন, হয়তো বস্তুটা এই পথে নামেনি, বস্তুটা এরকম প্যারাবোলিক পথে নেমেছে, কিন্তু বস্তুটা নেমেছে কতটা উচ্চতা, এপি উচ্চতা নেমেছে না। তাহলে বস্তুটা যেহেতু এপি উচ্চতা নেমেছে, এই উচ্চতাটা আমি মনে করছি এইচ, এই উচ্চতাটা আমি ধরে নিলাম স্মল এইচ। ঠিক আছে, তাহলে এই যে টি সময়টা আমরা নিলাম, সেই টি সময়ে বস্তুটা কতটা হাইট ট্রাভেল করেছে, এইচ উচ্চতা ট্রাভেল করেছে। এবার একটা জিনিস দেখি, বস্তুটাকে যখন প্রাথমিকভাবে ছোড়া হলো তখন বস্তুটা জাড্যের কারণে যেতে চেয়েছিল কোন দিকে, যেতে চেয়েছিল এক্স এর দিকে, অর্থাৎ বস্তুর প্রাথমিক গতি কিন্তু এক্স এর দিকে। তার মানে বস্তুর প্রাথমিক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে বস্তুর গতি কিন্তু এক্স এর দিকে, অর্থাৎ বস্তুর গতির ইউএক্স কম্পোনেন্ট ইকুয়াল টু ইউ। কিন্তু বস্তুর গতির এই যে নিম্নমুখী কম্পোনেন্ট প্রাথমিকভাবে একদম যখন জাস্ট ছোড়া হয়েছিল তখন এই ইউআই ইকুয়াল টু কত হবে বলো তো, ইউআই ইকুয়াল টু 0 হবে। তার কারণ বস্তুটাকে তো তুমি প্রথমেই যখন হাত থেকে ছেড়েছিলে বস্তু কোন দিকে বেরিয়েছিল, সামনে বেরিয়েছিল, বস্তু তো নিচে আসেনি। তার মানে নিচের দিকে বস্তুর গতি নেই, সেই জন্য গতির নিম্নমুখী উপাংশ কত হবে, 0 হবে। তাই আমি লিখেছি ইউআই ইকুয়াল টু 0 এবং ইউএক্স ইকুয়াল টু ইউ, এটাই হচ্ছে প্রাথমিক গতিবেগ। তাহলে পি বিন্দুতে উলম্ব দিকে প্রাথমিক গতিবেগ কত হবে, উলম্ব দিকে প্রাথমিক গতিবেগ, তাহলে ভার্টিক্যালি বা উলম্ব দিকে যদি আমরা দেখি, ঠিক আছে, দেখো আলাদা করে আমি লিখে দিচ্ছি অ্যালং ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনে যদি আমরা দেখি, অর্থাৎ উলম্ব দিকে যদি দেখি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত, ইউআই হুইচ ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে প্রাথমিক বেগ 0, ভার্টিক্যালি বস্তু কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ডিস্টেন্স ট্রাভেলড বাই দি বডি। তাহলে বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বলো বলো, এইচ পরিমাণ। তাহলে এইচ পরিমাণ উচ্চতা বস্তুটা ট্রাভেল করেছে, তাই তো। এবং যে ত্বরণ অ্যাক্সিলারেশন, সে অ্যাক্সিলারেশন কত হয়েছে, বস্তু অভিকর্ষের প্রভাবে গতিশীল হচ্ছে না। তাহলে বস্তু যেহেতু অভিকর্ষের প্রভাবে গতিশীল হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে জি, অর্থাৎ বস্তু নিচের দিকে যখন আসবে তখন তার অ্যাক্সিলারেশন আমরা কত ধরবো, জি ধরবো। তাহলে এবার আমরা টাইমটা নির্ণয় করি। দেখো আমরা একটা সমীকরণ দেখেছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা আমরা দেখেছিলাম, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আবার এটাও দেখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এই সমীকরণ দেখেছিলাম। তাহলে দেখো যদি এই সেকেন্ড ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করি, তাহলে দেখো কণা যখন উলম্ব গতি সম্পন্ন করছে, ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রেঞ্জটা নির্ণয় করা। মানে আমরা কি করব, কণার হরাইজন্টাল যে মোশন, সেই মোশনের স্পিডটা কত সেটা জেনে নেব। তাহলে কণা ওই দিক বরাবর কি গতিবেগ নিয়ে এগোচ্ছে, গতিবেগের ইউএক্স কম্পোনেন্ট যেটা কত, ইউ, তাই তো। আরেকটা জিনিস আমাদের জানতে হবে কি, যে যেহেতু ওই দিক বরাবর মোশনটা কি হচ্ছে, ভূমির সঙ্গে সমান্তরালে হচ্ছে, কিন্তু ত্বরণ কোন দিকে কাজ করছে, ত্বরণ অলওয়েজ নিচের দিকে কাজ করছে। তাহলে ত্বরণের সঙ্গে যে গতিবেগ আমরা প্রাথমিকভাবে দিয়েছি তার মধ্যবর্তী কোণ কত, তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে হরাইজন্টালি অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরালে ত্বরণের কোনো উপাংশ নেই, অর্থাৎ ওই দিক বরাবর কণা যাচ্ছে সমবেগে। তাহলে ওই দিক বরাবর কণা সমবেগে গতিশীল হচ্ছে। তাহলে এই কথাটা সবার আগে খুব ভালো করে বুঝে নাও। তাহলে ওই দিক বরাবর যে কণাটা গতিশীল হচ্ছে সেটা সমবেগে চলছে কিন্তু, ঠিক আছে। তাহলে সমবেগে গতি হচ্ছে।
তাহলে সমবেগে যদি গতি হয় তাহলে যদি এই দিক বরাবর কণা কত সময় চলেছে জানতে পারি, তাহলে সময় চলেছে কত ধরা হয়েছে, টি সময় ধরে বস্তু চলেছে বলে আমরা ধরে নিয়েছি, তাই তো। তাহলে টি সময় ধরে যদি বস্তুটা চলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখি, টি সময় ধরে যেহেতু চলেছে তাহলে আমরা রেঞ্জ আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইউএক্স ইন্টু টাইম লিখতে পারবো। আচ্ছা, টাইমটা আমরা স্মল টি ধরেছি, তাহলে আমরা রেঞ্জ বার করে ফেলতে পারবো। তাহলে এই টাইমটা তো আমাদের আগে নির্ণয় করে নিতে হবে, তাই আমরা এই সমস্ত সমীকরণগুলো ইউজ করছি। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এই সমস্ত সমীকরণগুলো আগে আমরা শিখে রেখেছি। তাহলে দেখো আমরা এর মধ্যে সুবিধাজনক একটা ইকুয়েশন ধরে নেব, ধরে নিয়ে আমরা টাইমটা বার করে নেওয়ার চেষ্টা করবো। তা দেখো যদি এই ইকুয়েশনেই বসাই, এই ইকুয়েশনে যদি বসাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো এস এখানে কত, বস্তুর দ্বারা বস্তুর যে সরণ, তাহলে বস্তুর যে উলম্ব দিকে সরণ সেটা কত হয়েছে, উলম্ব দিকে সরণ টোটাল এইচ পরিমাণ হয়েছে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা এবার ইউ অর্থাৎ প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগের জায়গায় আমরা কি লিখতে পারবো, ইউ ওয়াই কম্পোনেন্ট, যেহেতু আমরা উলম্ব গতি বিবেচনা করছি তাহলে উলম্ব দিকের গতিটা কত, ইউ ওয়াই ধরেছি, আর সমান্তরালে গতিটা কি, ইউ এক্স কম্পোনেন্ট ধরেছি। তাহলে ইউ ওয়াই ইন্টু টি, এবার কণা নিচের দিকে আসছে তাই তো, তাহলে কণার ত্বরণ হবে না মন্দন হবে, নিচের দিকে আসছে ত্বরণ হবে। তাহলে আমরা সমীকরণে প্লাস ইউজ করব না মাইনাস, বলো প্লাস ইউজ করব। তাহলে প্লাস হাফ অ্যাক্সিলারেশনের কোন উপাংশ ইউজ করব, অ্যাক্সিলারেশন কোন দিকে, নিচের দিকে আমরা গণনা করছি, তাহলে এ ওয়াই ইউজ করব, এ ওয়াই ইন্টু টি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পেলাম, এইচ ইকুয়াল টু ইউ ওয়াই আমাদের কাছে কত, এক্ষেত্রে ইউ ওয়াই আমাদের কাছে 0, তাহলে ইউ ওয়াই এক্ষেত্রে আমাদের কাছে 0, তাহলে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ অ্যাক্সিলারেশন আমাদের কাছে কত, এ ওয়াই ইকুয়াল টু আমাদের কাছে 0, তার কারণ অ্যাক্সিলারেশন আমাদের কোন দিকে, এই সরি 0 বলছি, জি, তার কারণ অ্যাক্সিলারেশন আমাদের নিম্নমুখী জি। তাহলে এটা, তাহলে এক্ষেত্রে টি ইকুয়াল টু আমরা কত পেলাম, দেখো 2টা এই সাইডে গুণ করে দিই, তাহলে 2h বাই জি, তাহলে রুট 2h বাই জি। তাহলে এখান থেকে আমরা টাইমটা পেয়ে গেলাম। তাহলে যে পি বিন্দু থেকে যে খাবারের প্যাকেটটা ছেড়ে দেওয়া হয়েছিল সেটা বি বিন্দুতে নামতে কতটা সময় নিল, রুট ওভার অফ 2h বাই জি এই পরিমাণ সময় নিল। তাহলে রেঞ্জ আমরা কত পেয়ে যাব, তাহলে রেঞ্জ আমরা পেয়ে যাব ইউ এক্স ইন্টু টির জায়গায় আমরা কি লিখবো, 2h বাই জি, তাহলে টির জায়গায় আমরা লিখবো 2h বাই জি। তাহলে ইউ এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ লিখতে পারি, তাহলে ইউ রুট ওভার অফ 2h বাই জি। তাহলে এক্ষেত্রে রেঞ্জ আর ইজ ইকুয়াল টু ইউ রুট ওভার অফ 2h বাই জি, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কি বার করে ফেললাম, রেঞ্জ বার করে ফেললাম কিসের, একটা হরাইজন্টাল প্রজেক্টাইলের। তাহলে যখন কোনো একটা প্রজেক্টাইলকে হরাইজন্টালি মুভ করানোর চেষ্টা করা হবে তখন যে অভিকর্ষর প্রভাব, সেই অভিকর্ষের প্রভাবে বস্তুর গতি হবে প্যারাবোলিক। বস্তুটাকে যদি যে পয়েন্ট থেকে ছাড়া হচ্ছে এক্স্যাক্টলি তার নিচের পয়েন্টে বস্তুটা কখনোই ড্রপ হবে না, বস্তুটা তার সামনের দিকে এগিয়ে গিয়ে পড়বে। বস্তুটার প্রাথমিক যে পয়েন্টে বস্তুটা ছিল, ঠিক আছে, সেই পয়েন্ট থেকে নিচে জাস্ট নিচে ভূমি যেটা রয়েছে সেই ভূমিতে যে বিন্দুটা রয়েছে আর বস্তুটা ফাইনালি যে বিন্দুতে গিয়ে পড়লো সেই দুটোকে যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেটার রেঞ্জ। তাহলে রেঞ্জের ইকুয়েশন আমরা কি পেলাম, আর ইকুয়াল টু ইউ রুট ওভার অফ 2h বাই জি। তাহলে এটাই তোমাদের এখন শর্ট ট্রিক। যখন কোনো একটা অঙ্ক করতে বলবে, যখন কোনো অঙ্কে ইনফরমেশন দিয়ে দেবে, ইনফরমেশন দিয়ে তোমার ক্যালকুলেট করতে বলবে, তখন তুমি কি করবে, সরাসরি এই ইকুয়েশনটাকেই তুমি রেঞ্জের ইকুয়েশন হিসেবে মনে রাখবে। তাহলে এই সমস্ত ক্যালকুলেশনগুলো তোমার আর করার প্রয়োজন হবে না। তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে, রেঞ্জের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা সরাসরি মুখস্থ করে রাখতে হবে। এটাই হলো তোমার কাছে ট্রিক হিসেবে পরবর্তীতে কাজ করবে। এবার আরেকটা জিনিস এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় যে পয়েন্ট থেকে বস্তুটাকে ছাড়া হয়েছিল আর যে পয়েন্টটাতে ফাইনালি বস্তুটা গিয়ে পড়লো সেই দুটো বিন্দুর মধ্যে
সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা বার করো, সেই বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা বার করো। তাহলে পি এবং বির মধ্যে দূরত্ব তোমার বার করতে বললো, তাহলে পিথাগোরাস বাবু তো আছেনই, তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণই নেই, আমরা অতি সহজেই পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করলেই এটা পেয়ে যাব। দেখো ফ্রম ট্রায়াঙ্গেল পিএবি ট্রায়াঙ্গেল থেকে কি হবে সেটা দেখো। পিএবি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারবো, লম্ব স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিপি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম অতএব বিপি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এপি স্কোয়ার। তা দেখো এপির ভ্যালু আমাদের জানা আছে না, এপির ভ্যালু কত এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস দেখো এবি স্কোয়ার আমাদের জানা আছে না, এবি স্কোয়ার হচ্ছে রেঞ্জ অর্থাৎ আর স্কোয়ার। তাহলে যদি এই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা করে ফেলি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা করে ফেলি, তাহলে আমরা বিপি ভ্যালু অর্থাৎ এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের হরাইজন্টাল প্রজেক্টাইলের আলোচনা। তাহলে আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলের আলোচনা কমপ্লিট করলাম। ঠিক আছে, চলো এবার আমরা একটা প্রবলেমস নিয়ে আলোচনা করি। হরাইজন্টাল প্রজেক্টাইল সম্বন্ধীয়ই একটা প্রবলেম, সেই প্রবলেমটা নিয়েই আমরা এখন আলোচনা করব। চলো দেখো প্রবলেমটা আমি একটুখানি লিখে দিই। এ গান ক্যান ফায়ার shells with maximum speed v naught and the maximum horizontal range কত maximum horizontal range that can be achieved is r is equal to v naught square by g. If a target further away by a distance delta x beyond r has to be hit with the same gun then it could be achieved by raising the gun to a height এবার আমি এটা একটু মুছে দিই। gun to a height, option A, h equal to
ডেল্টা এক্স 1 প্লাস ডেল্টা এক্স বাই আর। অপশন বি কি বলেছে? এইচ ইকুয়াল টু ডেল্টা এক্স। দেখো এই যে অঙ্কগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু অঙ্ক তোমরা বলতে পারো, কিন্তু আসলে এগুলো কিন্তু সবই সূত্র তৈরি করার জন্য, অর্থাৎ শর্ট ট্রিক্স বানানোর জন্য কিন্তু এইগুলো দেওয়া হচ্ছে। পার্টিকুলার এই অঙ্কগুলোই বাছাই করে আমি তোমাদের কেন করাচ্ছি সেই জিনিসটা তোমরা একবার ভালো করে ভেবো। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা এদের যা ফাইনাল রিলেশন আমরা পাচ্ছি সেই ফাইনাল রিলেশন কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, অর্থাৎ প্র্যাকটিস মারফত আমাদের মুখস্থ করতে হবে। যদি আস্তে আস্তে প্র্যাকটিস করে আমরা মুখস্থ করে ফেলি তাহলে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, ডেল্টা এক্স বাই 2r। তার কারণ কি, এইসব বড় বড় অঙ্কগুলো যখন তোমার দেওয়া থাকবে তুমি যদি ক্যালকুলেট করে এগোনোর চেষ্টা করো, মানে পুরোটাই ক্যালকুলেশন ক্লাসের মধ্যে বসে বসে করে তারপর ডেটা পুট করে অঙ্ক করে আসো, তাহলে বাকিরা অলরেডি তোমার থেকে এগিয়ে আছে বলেই মনে চিন্তা করো। ঠিক আছে? তো দেখো এই যে জিনিসটা আমি দিয়েছি, তাহলে দেখো এ গান ক্যান ফায়ার শেল উইথ ম্যাক্সিমাম স্পিড v0। একটা বন্দুক কি করতে পারে? সর্বোচ্চ v0 গতিবেগে গুলি ছুটতে পারে। দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ দ্যাট ক্যান বি অ্যাচিভড, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ যেটা অ্যাচিভমেন্ট করা যায় সেটা আর ইকুয়াল টু কত? v0 স্কোয়ার বাই জি। প্রথমে একটা জিনিস তুমি খেয়াল করো, যে একটা গান কোনো একটা জায়গা থেকে কি করতে পারে? কোনো একটা জায়গা থেকে একটা গান ফায়ার করতে পারে। ফায়ার করলে যদি সেখান থেকে ফায়ার করা হয় তাহলে মনে করলাম সেই গানটার থেকে গুলি ফাইনালি এখানে গিয়ে পড়তে পারে, তাহলে এটা হলো তার রেঞ্জ। ঠিক আছে? এটা হলো তার রেঞ্জ, বুঝলাম? এবার ম্যাক্সিমাম হাইট যেটা অ্যাটেন্ড করতে পারে সেই ম্যাক্সিমাম হাইটটা বলে দেওয়া, মানে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা অ্যাটেন্ড করতে পারে, ম্যাক্সিমাম রেঞ্জ যেটা অ্যাটেন্ড করতে পারে সেই রেঞ্জটা বলা রয়েছে আমাদের কত? সেই রেঞ্জটা বলা রয়েছে আমাদের আর ইকুয়াল টু v0 স্কোয়ার বাই জি। তাহলে এটা আমাদের রেঞ্জ বলা রয়েছে। ঠিক আছে? তাহলে এই যে আর ইকুয়াল টু v0 স্কোয়ার বাই জি বলা রয়েছে, এখানে একটা জিনিস তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। দেখো তোমরা রেঞ্জের ইকুয়েশন পড়েছো, যে তোমরা রেঞ্জ যেটা দেখেছিলে সেটা রেঞ্জ কি? রেঞ্জটা ছিল কি? সূত্রানুসারে রেঞ্জটা ছিল ইউ সাইন 2 থিটা বাই জি। তাহলে তোমরা যে রেঞ্জের ইকুয়েশনটা পড়েছিলে সেই রেঞ্জের ইকুয়েশনটা কি ছিল? সেই রেঞ্জের ইকুয়েশন ছিল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা তোমাদের কাছে রেঞ্জের ইকুয়েশন ছিল। ঠিক আছে? যেখানে ইউটা তোমরা ভেবেছিলে বেগ, কিন্তু এক্ষেত্রে আমরা অঙ্কে কোন জিনিসটা ইনফরমেশন পেয়েছি? দেখো অঙ্কে বলে দেওয়া রয়েছে যে একটা বন্দুককে v0 স্পিডে ফায়ার করা হয়, ম্যাক্সিমাম পসিবল রেঞ্জ কি হতে পারে? ম্যাক্সিমাম পসিবল রেঞ্জ হতে পারে v0 স্কোয়ার বাই জি। তার মানে এটা কিন্তু আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত? v0 স্কোয়ার বাই জি, যেখানে বস্তুটাকে প্রাথমিকভাবে কত গতিবেগে ছোড়া হয়েছিল? v0 গতিবেগে ছোড়া হয়েছিল। তাহলে আমরা এক্ষেত্রে আর ম্যাক্স অর্থাৎ রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কখন পেতে পারি সেটা আগে দেখে নিই। রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কখন পেতে পারি? দেখো এই যে সাইন থিটার সর্বোচ্চ মান কত হতে পারে? এই যে সাইন 2 থিটা পার্টটা, ঠিক আছে, এই পার্টটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? দেখো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? অন। তাহলে এখানে সাইন 2 থিটা রয়েছে, তাহলে এই পুরোটাকেই কিন্তু আমরা এখন থিটা হিসেবে ভাববো। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে? ম্যাক্সিমাম মান হতে পারে 1, তাই তো? তাহলে এই ম্যাক্সিমাম মানটা কখন হবে? যখন এই যে 2 থিটার ভ্যালু, সেই 2 থিটার ভ্যালু কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তার কারণ আমরা জানি কি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1।
তার মানে এই 2 থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হিসেবে এখানে বসিয়ে দিই তবেই এই ইকুয়েশনটা বুঝবে, ঠিকঠাক হবে। তাহলে এই যে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা লিখতে পারি, অর্থাৎ থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা কত লিখতে পারি দেখো 45 ডিগ্রি। তার মানে সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে থিটার ভ্যালু হতে হবে 45 ডিগ্রি, আর সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেলে এই রেঞ্জটাও হয়ে যাবে ম্যাক্সিমাম, তাই তো? তাহলে দেখো সূত্রে আমরা ইউ ইউজ করেছিলাম, কিন্তু এক্ষেত্রে ইউ ইউজ না করে এক্ষেত্রে আমরা ইউজ করলাম ভি নট, যেহেতু অঙ্কের ক্ষেত্রে আমাদের ভি নট স্পিডে বস্তুটাকে ছোড়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ কত হয়ে যাচ্ছে দেখো, ম্যাক্সিমাম রেঞ্জ হয়ে যাচ্ছে ভি নট স্কোয়ার বাই জি। কখন? when থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা যখন 45 ডিগ্রি হচ্ছে তখন কিন্তু আমাদের রেঞ্জ ম্যাক্সিমাম। তা বলেছি এ গান ক্যান ফায়ার শেল উইথ ম্যাক্সিমাম স্পিড ভি নট অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ that can be achieved which is equal to r equal to v naught square by g। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জটাই কিন্তু v naught square by g রয়েছে, ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে রেঞ্জের ম্যাক্সিমাম যখনই বলে দিয়েছে তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে থিটা মাস্ট বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা অবশ্যই 45 ডিগ্রি রয়েছে এই অঙ্কে, যেটা উজ্জ্ব করে রাখা রয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা মিসাইলকে যদি ও বিন্দু থেকে বা কোনো একটা গানকে যদি গোলাকে ও বিন্দু থেকে ফায়ার করা হয়, তাহলে মনে করলাম যে সে এ বিন্দুতে গিয়ে পড়তে পারে, কিন্তু সমস্যা রয়েছে অঙ্কে। কি দেখো বলেছে যে একটা টার্গেট if a target further away by a distance delta x beyond r এর থেকে কিছুটা পরে ডেল্টা এক্স দূরত্বে, অর্থাৎ এখান থেকে আরো একটু দূরত্বে ডেল্টা এক্স দূরত্বে কি আছে, ডেল্টা এক্স দূরত্বে একটা টার্গেট রয়েছে। তাহলে টার্গেটটা কোথায় রয়েছে? টার্গেটটা রয়েছে এই পয়েন্টে, ঠিক আছে? তাহলে যদি ভি নট স্পিডে কোনো একটা বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে সেটা আমরা ম্যাক্সিমাম তার পসিবল রেঞ্জ কত হতে পারে, ভি নট স্কোয়ার বাই জি হতে পারে। তখন বস্তুটা পড়বে কোথায়? এ বিন্দুতে গিয়ে। কিন্তু আমাদের টার্গেট রয়েছে এ বিন্দু থেকে আরো একটু দূরে বি বিন্দুতে। তাহলে আমাদের টার্গেট রয়েছে এ বিন্দু থেকে আরো একটু দূরে বি বিন্দুতে। তাহলে টার্গেট যদি আমাদের বি বিন্দুতে থেকে থাকে তাহলে আমাদের কি করতে হবে? এখন বলেছে যে ফার্দার অ্যাওয়ে বাই এ ডিস্টেন্স ডেল্টা এক্স হ্যাজ টু বি হিট উইথ দ্য সেম গান। সেই একই গানে তোমার কি করতে হবে? ওই একই স্পিডে এবং একই রকম কোণ করে সেই গানটা থেকে তোমার গুলি নিক্ষেপ করতে হবে, কিন্তু গুলিটার রেঞ্জ এমন হবে যেন সে বি বিন্দুতে গিয়ে হিট করে, অর্থাৎ এ বিন্দু থেকে আরো ডেল্টা এক্স পরিমাণ দূরে গিয়ে হিট করে, তাই তো? সেক্ষেত্রে আমরা কি করব সেটা আগে দেখার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে আমরা একটা মজার কাজ করতে পারি। সেই মজার কাজটা হলো এই যে আমরা একটা কাজ কি করতে পারি, দেখো আমরা কি করলাম যে আমরা ফেলতে চাই কোথায়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা গানটাকে মূল কথা একটু হাইটে তুলে নেব, গানটাকে মনে করো একটু উচ্চতায় তুলে নেব। তাহলে কি হলো, আমরা মনে করলাম গানটাকে এই যে উচ্চতাটা রয়েছে না, সেই উচ্চতার ভূমি থেকে তোলা হলো, মনে করো এইচ উচ্চতায় গানটাকে তোলা হলো, তুলে এবার গানটাকে ওখান থেকে ফায়ার করা হলো। গানটাকে এবার আমরা ওখান থেকে ফায়ার করলাম, এখান থেকে দেখো। তাহলে যদি আগের মতো কন্ডিশন হতো তাহলে গানটা এখানে হিট করার কথা ছিল, কিন্তু আমি হিট করাতে চাই কোন বিন্দুতে, আমি হিট করাতে চাই কিন্তু এখান থেকে এসে যেন বি বিন্দুতে এসে পড়ে। তাহলে আমি হিট করাতে চাই বি বিন্দুতে, তাহলে আমাকে ছুটতে হবে
এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে। তাহলে যদি এখান থেকে ভি নট স্পিডে আমরা ছুড়ি, সেই একই অ্যাঙ্গেল করে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে দেখো এইখান থেকে ঠিক এই পয়েন্ট থেকেও সরে গিয়ে কিন্তু এই বি বিন্দুতে গিয়ে পড়বে। তাহলে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারলাম, তাহলে এই বি বিন্দুতে গিয়ে পড়বে। তাহলে আমরা বুঝলাম যে যদি গানটার হাইট বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, গানটা এ বিন্দুতে হিট না, মানে গোলাটা এ বিন্দুতে হিট না করে বি বিন্দুতে গিয়ে হিট করবে। তাহলে এই যে এইচ হাইট, সেই এইচ হাইটের মান কত সেটাই বার করতে বলেছে। তার মানে এই সেম গান দিয়ে যদি গুলি করি তাহলে it could be achieved by raising the gun to a height, কত উচ্চতায় যদি গানটাকে আমরা তুলি তাহলে আমরা এটা করতে পারবো, সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। এই তো, তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম রেঞ্জের হিসাব করতে পেরেছি, যে ম্যাক্সিমাম রেঞ্জ হিসাব করে আমরা বুঝে নিয়েছি যে এক্ষেত্রে কোনটা অবশ্যই কত হচ্ছে, থিটা হচ্ছে। এবার একটা জিনিস প্রথমে ভালো করে বোঝো, যখন এই যে হরাইজন্টাল রেঞ্জটা কভার করতে হবে আমাদের, ডেল্টা এক্স পরিমাণ হরাইজন্টাল রেঞ্জ আমাদের কভার করতে হবে, ঠিক আছে। আমরা যখন এখানে একটা পয়েন্টের নাম দিই ও এ বি, এটা আমরা নাম দিলাম ধরো সি, এটা একটা নাম দিলাম পি। তাহলে পি পয়েন্টে গুলিটা পৌঁছানোর পর গুলিটা তারপরে আরো কিছুটা রাস্তা ট্রাভেল করবে, করে বি বিন্দুতে আসবে। তাহলে পি বিন্দুর থেকে সে কতটা উচ্চতা নামবে, উচ্চতা নিরিখে যদি চিন্তা করি তাহলে সে এইচ উচ্চতা নামবে, তাই তো। তাহলে পি বিন্দু থেকে ও তো এই পথে নামছে না, ও নামছে কোথায়, পি বিন্দু থেকে এই প্যারাবোলিক পথে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে পি বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে সেই সময়ে উলম্ব দিকে কতটা হাইট অতিক্রম করেছে, এইচ উচ্চতা অতিক্রম করেছে, তাই তো। তাহলে পি বিন্দুর পরে যদি আমরা বিবেচনা করি তাহলে কনসিডার দ্য মোশন অফ দি শেল, কনসিডার দ্য মোশন অফ দি সেল আফটার দি পয়েন্ট পি। তাহলে পি বিন্দুর পরে যদি আমরা ওর মোশনটাকে চিন্তা করে নিই তাহলে লেট দ্য টাইম টু হিট পয়েন্ট বি, এক্ষেত্রে আমরা নিয়েছি পয়েন্ট বি ইজ টি। তাহলে আমি ধরে নিলাম যে পি বিন্দুর পরে বি বিন্দুতে গিয়ে হিট করতে টি সময় লাগবে। তাহলে সেই টি সময়ে ও হরাইজন্টালি কতটা দূরত্ব গেল বলো তো। তাহলে ইন দিস টাইম horizontal distance covered by the body is, horizontal distance কতটা কভার করলো বলো তো, এ থেকে বি পর্যন্ত, যেটা আমরা ডেল্টা এক্স বলতে পারি, ঠিক আছে। এখন দেখো যখন এই দিক বরাবর মোশনের কথা আমরা চিন্তা করছি তখন এই দিক বরাবর মোশনটাকে আমরা কি বলতে পারি, ইউ এক্স বলতে পারি, হুইচ ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে সেটা কত, ভি নট কস থিটা। আগে আমরা এই ব্যাপারগুলো পড়ে ফেলেছি, এই ব্যাপারগুলো নতুন করে আলোচনা করব না। তাহলে এক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত যে রৈখিক দূরত্ব গেল, এ থেকে বি পর্যন্ত যেটা গেল সেটা নিশ্চয়ই সমবেগে গিয়েছে, কেননা হরাইজন্টাল মোশন কল্পনা করছি, হরাইজন্টালি প্রজেক্টাইল সবসময় কি হয়, সমবেগে চলাচল করে। তাহলে এ থেকে বি পর্যন্ত পৌঁছাতে সময় নিয়েছে কত, টি সময় নিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা টির ভ্যালু বার করতে পারবো ডেল্টা এক্স বাই ভি নট কস থিটা, এটা আমরা বলতে পারবো, তাই তো। এবার দেখো ইন ভার্টিক্যাল ডিরেকশন, for
ভার্টিক্যাল মোশন। দেখো উলম্ব গতি বিবেচনা করি এবার। তাহলে উলম্ব দিকে বস্তুটার কতটা সরণ হচ্ছে, কতটা উচ্চতা নামছে, h পরিমাণ উচ্চতা নামছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এই রিলেশন থেকে কি লিখতে পারি? দেখো এই রিলেশন থেকে লিখতে পারি পি থেকে বি পর্যন্ত মোশন, কিন্তু আমরা চিন্তা করছি বারবার, এটা খেয়াল করো, পি থেকে বি পর্যন্ত মোশন আমরা চিন্তা করছি। তাহলে ভার্টিক্যালি বস্তুটা নেমেছে কত? এইচ উচ্চতা, যেহেতু গানটাকে এইচ উচ্চতায় তোলা হয়েছিল, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? প্রাথমিক বেগ। তাহলে দেখো গানটার নিম্নমুখী প্রাথমিক বেগ আমরা কি বলছি? যে গানটার প্রাথমিক বেগ কত ছিল, তাই তো? তাহলে পি বিন্দুতে গানটার নিচের দিকে অর্থাৎ প্রাথমিক বেগ কত ছিল? দেখো প্রথমে গানটাকে ছোড়া হয়েছিল কোথায়? সি বিন্দু থেকে। তাহলে সি বিন্দু থেকে গানটাকে যদি ছোড়া হয় তাহলে এই দিক বরাবর ওর কম্পোনেন্ট কত ছিল? ইউ ওয়াই, হুইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা না, তাই তো? তার মানে যখন সি বিন্দু থেকে ফায়ার করা হলো গানটাকে, তখন কি হলো? যে তার গতিবেগে ভেলোসিটি বেরোলো, ভি নট স্পিডে গুলিটা বেরোচ্ছিল। তাহলে গুলি যখন এক্স অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ চিন্তা করব তখন ভি নট কস থিটা হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যখন চিন্তা করব তখন ভি নট সাইন থিটা হবে। তার মানে সি পয়েন্টে উলম্ব দিকে গতি কত ছিল? ভি সাইন থিটা। তাহলে দেখো কণা ঘুরে ফাইনালি আবার তো সেই সি পয়েন্ট যেখানে ছিল ঠিক সেই সেম হাইট ট্রাভেল করে নিচে নেমে চলে এসছে। তাহলে পি বিন্দুতে সে আবার ওই একই বেগ পেয়েছে বলে আমরা ধরতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা এইচ ইকুয়াল টু কি লিখতে পারবো? ভি নট সাইন থিটা ইন্টু টি। এবার দেখো ডাউনওয়ার্ড নিচের দিকে নামছে, তার মানে কণার অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে পজিটিভ নিলাম জিটাকে, তাহলে হাফ জিটি স্কোয়ার এখানে নিলাম। তাহলে এক্ষেত্রে অতএব এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি নট সাইন থিটা ইন্টু টির জায়গায় দেখো টির ভ্যালুটা আমরা এবার এখানে বসিয়ে দিই, তাহলে ডেল্টা এক্স ভি নট কস থিটা প্লাস হাফ জি ইন্টু ডেল্টা এক্স বাই ভি নট কস থিটা এর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এইচ ইকুয়াল টু আমরা একটা কাজ করলাম, এখানে ডেল্টা এক্স স্কোয়ার হবে, ডেল্টা এক্স স্কোয়ার হলে ডেল্টা এক্সটা আমি কমন নিয়ে নিলাম, ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে ডেল্টা এক্সটা কমন নিয়ে নিলাম, ডেল্টা এক্সটা কমন নিলে এটা কত হবে? ভি নট কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা। আচ্ছা প্লাস আমরা কি লিখতে পারি দেখি? ডেল্টা এক্স বাই 2 ভি নট স্কোয়ার বাই জি, ভি নট স্কোয়ার, দেখো ভি নট স্কোয়ার বাই জি লিখলাম আমরা, জিটা নিচে এলো, ভি নট স্কোয়ার ক্লিক করলো, ঠিক আছে। তাহলে ভি নট স্কোয়ার তো নিচে আছে, দেখো এটা যখন স্কোয়ার করবো তখন ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর জি এখানে রয়েছে, ভি নট স্কোয়ারটা আর নিচে আমরা জিটা নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এই যে ডেল্টা এক্স সেটা তো ডেল্টা এক্স স্কোয়ার হয়ে যাবে, কিন্তু একটা ডেল্টা এক্স তো আমরা কমন নিয়ে রেখেছি, আর এখানে যে কজ স্কোয়ার থিটা সেটা যেমন ছিল তেমন বসে গেল, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে এই যে রিলেশনটা আমরা পেলাম, এইবার দেখো আমাদের এই ক্ষেত্রে আমরা যে অঙ্ক করছি সেক্ষেত্রে থিটার ভ্যালু কত ছিল? সেক্ষেত্রে থিটার ভ্যালু ছিল 45 ডিগ্রি। তাহলে এখন এখানে ট্যান থিটার জায়গায় আমরা ট্যান 45 ডিগ্রি বসিয়ে দিতে পারবো না? তাহলে ট্যান 45 ডিগ্রি প্লাস ডেল্টা এক্স বাই 2 ভি নট স্কোয়ার বাই জি ইন্টু কজ স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এক কাজ করি আমরা, কজ 45 ডিগ্রি তার স্কোয়ার লিখে দিই, তাহলে cos 45 ডিগ্রি তার স্কোয়ার, তার মানে কি 1/√2 এর হোল স্কোয়ার, তাহলে হাফ হবে। তাহলে হাফ হলে 2 আর এই 2টা কেটে যাবে, কেটে গেলে আমরা ইকুয়েশন কি পাচ্ছি দেখো, অতএব ফাইনালি আমরা পেলাম h ইকুয়াল টু ডেল্টা এক্স, এটা কত 1
প্লাস ডেল্টা এক্স নিজের মতো থেকে গেল বাই বাই আমরা কত পাচ্ছি, বাই আমরা পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি কত, এটা কত হলে হাফ, তাহলে ভি নট স্কোয়ার বাই জি হুইচ ইজ ইকুয়াল টু আর, আমাদের বলে দিয়েছিল না যে ভি নট স্কোয়ার বাই জি ইকুয়াল টু আর, তাহলে এখানে এই ভি নট স্কোয়ার বাই জির জায়গায় আমরা আর বসিয়ে দিই, আর এই 2 এখান থেকে 2 কেটে গেল, তাহলে ফাইনালি এটা বাই আর। তাহলে আমরা এইচ ইকুয়াল টু পেলাম কোনটা, এইচ ইকুয়াল টু পেলাম অপশন কোনটায় রয়েছে, ডেল্টা এক্স ইন্টু 1 প্লাস, তাহলে এটা আমাদের ইকুয়েশন। তাহলে এইচ ইকুয়াল টু ডেল্টা এক্স ব্র্যাকেটে 1 প্লাস ডেল্টা এক্স বাই আর। তাহলে এই যে রিলেশন এত সময় ধরে আমি বার করলাম, ঠিক আছে, ক্যালকুলেশনটা খুব একটু বড় বলে মনে হয়ে যেতে পারে তোমাদের, কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু জটিল নয়, একদমই জটিল নয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, দেখো এখান থেকে এই যে রিলেশনটা আমরা পেলাম, এই রিলেশনটা তোমার কি করতে হবে, মাথায় গেঁথে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই রিলেশনটা তুমি যদি একবার মুখস্থ করে ফেলো তাহলে তোমার সুবিধাটা কি হবে, এই যে রিলেশনটা সেই রিলেশনটা কি করতে সুবিধা হবে, দেখো তোমার বলে দিল যে একটা সেল সেটা ম্যাক্সিমাম এত স্পিডে, ভি নটের জায়গায় কোনো একটা মান তোমাকে বলে দেওয়া হলো, বলে দিয়ে বলা হলো যে সে ম্যাক্সিমাম এত মিটার দূরে বা এত কিলোমিটার দূরে সে আঘাত করতে পারে, এরকম বলে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে গানটিকে যদি আরো এতটা মিটার এক্সট্রা দূরত্বে ফায়ার করতে হয়, তাহলে গানটা কতটা হাইটে তুলে ফায়ার করলে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, তাই তো। তাহলে সেক্ষেত্রে তোমার এই সমস্ত রিলেশন প্রথমে ক্যালকুলেশন করা, করে তারপরে গিয়ে মানগুলোকে পুট করে তারপরে উত্তর পাওয়া, সেইটার জন্য ততটা সময় তোমার দেওয়া হয় না, ঠিক আছে। তোমার উদ্দেশ্য হচ্ছে স্পিড উইথ অ্যাকুরেসি। তাহলে স্পিড এবং অ্যাকুরেসি দুটোই মেনটেন করতে গেলে কিছু কিছু পার্টে, দেখো সব পার্টে কোনো নেমোনিক্স হয় না বা সব পার্টে কোনো সহজ শর্টকাট কিছু হয় না, কিছু জিনিস তো কনসেপ্ট বেস থাকেই, সেই জন্যই 29% 30% পেলেও যেই অ্যাডভান্সে সবাই আইআইটিতে পড়তে পারে। ব্যাপারটা হচ্ছে সেটা যে তোমার সব জানার দরকার নেই, পৃথিবীর সবকিছু তুমি জানতে পারবে না, সম্ভব না, কিন্তু তোমার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সঠিকভাবে জানতে হবে, বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার সাকসেস চলে আসবে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে তোমার কি হলো যে এই যে ডেল্টা এক্স পরীক্ষার সময় যেরকম ভাবে তোমার প্রশ্ন দেবে সরাসরি এটাই দিয়ে দিতে পারে অপশন হিসেবে, নতুবা তোমার বলে দিতে পারে যে একটা গান দেখালো ম্যাক্সিমাম এত স্পিডে ফায়ার করা যেতে পারে এবং সে এতটা রেঞ্জ অ্যাটেন্ড করতে পারে, আরো ওর থেকে আরো 10 মিটার দূরত্বে বা আরো এত মিটার দূরত্বে যদি ওকে ফায়ার করতে হয় বা কোনো টার্গেটকে হিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে গানটা কতটা হাইটে তুলতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা হবে এইরকম। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছো, ঠিক আছে। আচ্ছা, এবার যেমনটি কথা দিয়েছিলাম যে এরপরে তাহলে আমরা এরপরে কি করব, চলো এটা তাহলে তোমরা এত সময় টুকে নিয়েছো নিশ্চয়ই, তাহলে এটা আমি এখন ইরেজ করে দিলাম। চলো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা আরো ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো এগুলো কিন্তু আমি শর্ট ট্রিক্স এর মধ্যেই ইনকর্পোরেট করছি বা শর্ট ট্রিক্স হিসাবেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে কি করবে, প্রত্যেকটা যে ফাইনাল রেজাল্ট পেলাম আমরা, সেই ফাইনাল রেজাল্ট কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে, ঠিক আছে, তবেই তুমি পরীক্ষায় উইদাউট ক্যালকুলেশন কোশ্চেন নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। চলো এইবার এরপরে আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিই। আরেকটা কোশ্চেন হচ্ছে, চলো আমরা যখন নত তলের উপরে প্রজেক্টাইল মোশন দেখব তখন কি হবে সেই বিষয়টা আমরা জেনে নিই। তাহলে a particle is projected in air, a particle is projected in air at an angle beta to a surface
সারফেস which itself is inclined at an angle alpha to the horizontal. The distance a particle is projected in air at an angle beta to a surface which itself is inclined at an angle alpha to the horizontal. The distance covered by the body, particle on the inclined surface বলেছি, inclined surface is, চলো inclined surface এ তাহলে এখানে লিখি অপশনগুলো। অপশন এ 2u স্কোয়ার sin alpha cos alpha plus beta, g cos square alpha। অপশন বি হচ্ছে 2u স্কোয়ার sin beta cos alpha plus beta by g cos square beta। অপশন সি 2u square sin beta cos alpha plus beta by g cos square alpha। এবং অপশন ডি রয়েছে কি? অপশন ডি রয়েছে 2u স্কোয়ার sin alpha cos alpha plus beta by g cos square beta। তাহলে আবারও বলে দিচ্ছি, যে কটা প্রবলেম তোমাদেরকে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু শুধু প্রবলেম হিসেবে নয়, এগুলো সব শর্ট হিসেবে। তার মানে কি, এর যে ফাইনাল রেজাল্টগুলো তোমরা পাচ্ছ, উত্তর যেগুলো পাচ্ছ, সেগুলো তোমার কি করতে হবে? ভালো রেজাল্ট করার জন্য সেগুলো তোমার মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো এবার প্রশ্ন এইভাবেও পড়তে পারে বা কোনো ডেটা দিয়ে পড়তে পারে। যখন ডেটা দিয়ে পড়বে তখন সরাসরি তোমরা সেই যে ইকুয়েশনটা, যেটা উত্তর তুমি পাচ্ছ, সেটাতে ডেটাটা প্লট করে দিলেই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো এইবার এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। আমরা এক্ষেত্রে কি বলেছে দেখো, বলেছে যে একটা ইনক্লাইন্ড সারফেস আছে, অর্থাৎ একটা নততল আছে। সেই নততলের উপর কোনো একটি বস্তুকে এখান থেকে আমি ধরো প্রজেক্ট করলাম, ছুড়লাম, বস্তুটা এখানে গিয়ে পড়লো, ধরে নিলাম। তাহলে বস্তুটাকে এই যে আমি ছুঁড়েছি, আমি ধরে নিলাম ইউ গতিবেগে বস্তুটাকে ছুড়লাম, এবং বলে দিয়েছে যে কি নততলের সঙ্গে বস্তুটা কত কোণ করে ছোড়া হয়েছে? বিটা কোণ করে ছোড়া হয়েছে। আর নততলটা নিজেই ভূমির সঙ্গে কত কোণে আনত? আলফা কোণে আনত অবস্থায় আছে। এখন বস্তুটাকে আমি ধরো মনে করো এ বিন্দু থেকে ছুঁড়েছি, তাহলে এ বিন্দু থেকে ছুড়লে বস্তুটা নততল বরাবর, ভালো করে চিন্তা করে দেখো, নততল বরাবর বস্তুটা কতটা গতিশীল আছে? নততল বরাবর বস্তুটা এতটা গতিশীল হয়েছে, এটা ধরি এল দূরত্ব। তাহলে নততল বরাবর বস্তুটা এল দূরত্ব গতিশীল হয়েছে। ঠিক আছে, তাহলে এই এল এর মান কত সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে ভেলোসিটির কম্পোনেন্ট গুলো কি।
এবং অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টগুলো কি, কোন দিকে কোন অ্যাক্সিলারেশন আছে, কোন ভেলোসিটি আছে। তাহলে প্রথমে একটা কাজ করে নি, দেখো এই ধরনের অঙ্ক সমাধানের জন্য দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম সহজ প্রশ্ন এগুলো, আমাদের জাস্ট শিখতে হবে। আমি ধরে নিলাম যে এই যে আমাদের সারফেসটা রয়েছে, কোন সারফেসটার কথা বলছি বলো তো, যে ইনক্লাইন সারফেস অর্থাৎ নত তল রয়েছে, সেই নত তল বরাবর আমাদের রয়েছে এক্স অক্ষ। ভালো করে বুঝো, সেই নত তল বরাবর আমাদের রয়েছে এক্স অক্ষ এবং সেই নত তলের সঙ্গে লম্বভাবে রয়েছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে ভালো করে বোঝো, সেই নত তলের সঙ্গে লম্বভাবে রয়েছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে নত তলের সঙ্গে লম্বভাবে যদি ওয়াই অক্ষ থেকে থাকে, তাহলে আমরা এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি যে যখন এই বস্তুটাকে ছোড়া হয়েছিল, তাহলে এটা যদি ওয়াই অক্ষ হয়ে থাকে, তাহলে এই যে অক্ষটা আমরা এখান থেকে যখন ছুঁড়েছি তখন এটাও নিশ্চয়ই কি হবে, ওয়াই অক্ষ বরাবরই থাকবে, তাই না? তাহলে এবার আমরা প্রথমে দেখি যে এই দিক বরাবর অর্থাৎ নততল বরাবর এই দিকে ভেলোসিটির কম্পোনেন্টটা কোনটা। তাহলে ভেলোসিটির কম্পোনেন্ট ইউ এক্স কম্পোনেন্ট যেটা এক্স অক্ষ বরাবর রয়েছে সেটা বা কত, আর ইউ ওয়াই কম্পোনেন্ট যেটা ওয়াই বরাবর রয়েছে সেটা কত। তাহলে একটা ওয়াই বরাবর যে কম্পোনেন্ট থাকে তাকে আমরা কি বলি, ইউ ওয়াই, এবং এক্স বরাবর যেটা থাকে তাকে আমরা কি বলি, ইউ এক্স কম্পোনেন্ট। তাহলে একটা কম্পোনেন্ট উপরের দিকে রয়েছে ইউ ওয়াই আর একটা রয়েছে ইউ এক্স। তাহলে এক্ষেত্রে ইউ এক্স কম্পোনেন্ট কত, ইউ এক্স কম্পোনেন্ট আমরা আগে জেনেছি যে দেখো এই ইউটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করে রয়েছে, তাহলে এদিক বরাবর ইউ কস বিটা, আর এই দিক বরাবর কত থাকবে, ইউ সাইন বিটা। বুঝলে? তাহলে এই দিক বরাবর আমরা পেলাম ইউ সাইন বিটা আর এই দিক বরাবর পেলাম আমরা ইউ এক্স কম্পোনেন্ট যেটা ইউ কস বিটা। এবার আমরা দেখে নিই যে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টটা কি হবে। দেখো যে কোনো পয়েন্টে, সাপোজ এখানে একটা পয়েন্ট আমি মনে করলাম, যে কোনো পয়েন্টে অ্যাক্সিলারেশন কিন্তু সর্বদা কোন দিকে ডাইরেক্টেড, নিচের দিকে। তাহলে এই দিক বরাবর কাজ করছে অ্যাক্সিলারেশনটা, তাই নয় কি? তাহলে অ্যাক্সিলারেশন যদি এই দিকে কাজ করে থাকে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এখানে আবারও যদি আমরা অ্যাক্সিস এরকমভাবে কল্পনা করে নিই, এখানে যেমন এঁকেছিলাম অ্যাক্সিসটা যদি এইভাবে আমরা কল্পনা করে নিই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, সেই অ্যাঙ্গেলটা অবশ্যই হবে কত, আলফা, তাই তো? এই অ্যাঙ্গেলটা হবে আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে যায়, যেহেতু এই যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা কত, আলফা, সেই জন্য এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। তাহলে জির এই দিক বরাবর কিন্তু একটা উপাংশ থাকছে কত, জি কজ আলফা। আরেকটা উপাংশ কোন দিকে থাকছে, আরেকটা উপাংশ থাকছে এই দিক বরাবর, যেটা কত, যেটা হলো জি সাইন আলফা, তাই তো? তাহলে জি সাইন আলফা কম্পোনেন্টটা কোন অ্যাক্সিস বরাবর কাজ করছে, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে জি সাইন আলফা কম্পোনেন্টটা কাজ করছে অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে যদি আমরা এ এক্স ভাবি অ্যাক্সিলারেশন, তাহলে সেটা কোন দিকে কাজ করছে, সেটা কাজ করছে, সেটার ভ্যালু কত, জি সাইন আলফা। এবং আমরা যদি এ ওয়াই ভাবি, তাহলে এ ওয়াই ইকুয়াল টু কত হবে, দেখো এ ওয়াই ইকুয়াল টু হবে, আমাদের ওয়াই অক্ষ কোন বরাবর নেওয়া, এই বরাবর, তাহলে এই বরাবর কি কাজ করছে, জি কজ আলফা। তাহলে এই বরাবর কাজ করছে জি কজ আলফা। তাহলে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টগুলো পেয়ে গেলাম, ভেলোসিটির কম্পোনেন্টগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কণাটা যখন সারফেস ক্ষেত্রে, এই সারফেসটা শুধু চিন্তা করবে, কণাটা যখন এই সারফেসের থেকে, কণাটা যখন এইভাবে গতিশীল হচ্ছে, তখন দেখো ঠিক প্রজেক্টাইল মোশনে যেমন হচ্ছিল, একটা সামনের দিকে এগোনোর জন্য ভেলোসিটি, আর একটা উলম্ব দিকে ওঠার জন্য ভেলোসিটি। তাহলে উলম্ব দিকে ওঠার জন্য ভেলোসিটি কোনটা, ইউ ওয়াই কম্পোনেন্ট, আর
এই যে অ্যাক্সিস বরাবর অর্থাৎ নততল বরাবর যাওয়ার জন্য সামনের দিকে এগোনোর জন্য দায়ী কোন কম্পোনেন্ট? এই যে ইউ কস বিটা কম্পোনেন্ট। তাহলে ইউ কস বিটা কম্পোনেন্ট বস্তুকে এক্স অক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ইউ সাইন বিটা কম্পোনেন্ট বস্তুটাকে নততল বরাবর আরো একটু উপরের দিকে তোলার চেষ্টা করছে, তাই নয়? এবার দেখো কণাটিকে যখন এ বিন্দু থেকে প্রজেক্ট করা হলো এবং কণাটি ফাইনালি যখন এই বি বিন্দুতে, অন্য কোনো নাম দিইনি তাহলে এটা বি বিন্দু নাম দিই, তাহলে বি বিন্দুতে যখন এলো তখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আমরা অক্ষ কোথায় ধরেছিলাম, অক্ষর অরিজিন কোথায় ছিল? অরিজিন কিন্তু আমাদের কোথায় ছিল? এই নততলের পৃষ্ঠের উপরে। তাহলে নততলের পৃষ্ঠে আমাদের অক্ষের মূল বিন্দু ছিল। তার মানে যখন কোনো একটা কণা এইভাবে উপরের দিকে উঠে আবার এই নততলেই ফিরে আসবে, তার মানে কি সে কোথায় ফিরে এসছে? আমরা দেখো এখান থেকে যখন ছুটলাম, ছুড়ে কণাটা নততল বরাবর উপরের দিকে উঠলো, উঠে আবার ফাইনালি নততলের উপরেই ফিরে এলো। তার মানে ওয়াই কম্পোনেন্ট বরাবর সে ট্রাভেল করলো, মানে ওয়াই অক্ষ বরাবর সে ট্রাভেল করলো, করে ওয়াই অক্ষ বরাবর আবার নিচে এসে ওয়াই অক্ষটাকে শূন্য করে ফেললো। কিন্তু এক্স এর দিকে দেখো এ বি পরিমাণ অগ্রসর হয়ে গেল বা এল পরিমাণ অগ্রসর হয়ে গেল, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই কম্পোনেন্ট, এই যে গতির ক্ষেত্রে নততলের উপরে গতির ক্ষেত্রে ওয়াই কম্পোনেন্ট ফাইনালি কত পেলাম? 0 পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা দেখি। when particle, যখন আমরা মনে করব when the particle lands at point B, তখন y ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না, তাই তো? তার কারণ y অক্ষ বরাবর ট্রাভেল করে আবার ফাইনালি যখন তলের ওপরেই ফিরে এলো। ঠিক আছে, তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কোনো একটা বস্তুকে ছোড়া হলো, এই ভূমি, এখান থেকে তুমি কোনো একটা বস্তুকে ছুড়লে, তাহলে সে এই দিকে উঠছে, তাহলে সে কোন দিক বরাবর উঠছে? ওয়াই কম্পোনেন্ট বরাবর। তাহলে ওয়াই কম্পোনেন্টের পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। তারপর বস্তুটা আবার যে পথেই হোক, যাই হোক না কেন, ঘুরে ফাইনালি আবার নিচে চলে এলো। ঠিক আছে, নিচে চলে এলো, কিন্তু দেখা গেল বস্তুটা এই দিক থেকে গিয়ে এখানে গিয়ে পড়লো। তাহলে দেখো উপরের দিকে উঠেছিল, আবার নিচের দিকে নেমে ফাইনালি এখানে যখন এলো, তখন ওয়াই কম্পোনেন্টটা প্রথমে পজিটিভ হচ্ছিল, পজিটিভ হচ্ছিল, পজিটিভ হচ্ছিল, ম্যাক্সিমাম হলো, তারপরে আস্তে আস্তে নেগেটিভ হচ্ছিল, নেগেটিভ হচ্ছিল, 0 হয়ে গেল, তাই না? কিন্তু এক্স কম্পোনেন্টটা দেখো একটা পজিটিভ ভ্যালু দেখিয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাই আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে ওয়াই কম্পোনেন্ট 0 হবে, কিন্তু এক্স কম্পোনেন্টটা 0 হবে না, এক্স কম্পোনেন্টটা সামনের দিকে কিছু একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে ওয়াই যদি এটা হয়, তাহলে আমরা এস ইকুয়াল টু, আবারও সেই সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো দেখি। এই সমীকরণ থেকে লিখতে পারবো, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো দেখি, y ইকুয়াল টু, বা ওয়াই কম্পোনেন্ট বরাবর বস্তুটাকে যখন উঠালো, আচ্ছা এদিক বরাবর যখন আসলো বস্তুটা, তাহলে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারবো? আচ্ছা y না লিখে সরাসরি আমরা বলি y কম্পোনেন্ট বরাবর মোশনের ক্ষেত্রে 0 ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু 3। দেখো y কম্পোনেন্ট বরাবর কণা যখন মুভমেন্ট হচ্ছে তখন কোন ভেলোসিটির প্রভাবে? এই যে ইউ ওয়াই কম্পোনেন্টের প্রভাবে, তাই তো? তাহলে s ইকুয়াল টু পুরো এ থেকে বি বিন্দু পর্যন্ত ট্রাভেল হয়ে গেল, বি বিন্দুতে কণা এসে যখন পৌঁছালো, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ কাজে লাগাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফাইনালি টি সময় পর, যে সময় বি বিন্দুতে পৌঁছালো, সেই সময় পর আমরা ওয়াই কম্পোনেন্টের ভ্যালু 0 বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ওয়াই বরাবর সরণ 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে ইউ ওয়াই টি, ঠিক আছে, এখানে আমরা লিখবো প্লাস মাইনাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে লিখবো এ ওয়াই টি স্কোয়ার। এখন দেখো ইউ ওয়াই এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ইউ সাইন বিটা লিখতে পারবো। তাহলে ইউ সাইন বিটা ইন্টু টি, তারপর ইউ সাইন বিটা ইন্টু টি, তারপর এখানে আমরা লিখতে পারবো কত? প্লাস হাফ এ ওয়াই এর জায়গায়, এ ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো? এ ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো? জি কজ আলফা। তাহলে জি কজ আলফা, ঠিক আছে?
তাহলে জি কজ আলফা টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জি কজ আলফা টি স্কোয়ার পেলাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা টির ভ্যালু কত পাচ্ছি? ইকুয়েশনে এখানে আমরা কত পেয়ে যাব? এখানে আমরা মাইনাস পেয়ে যাব। তার কারণ কি, এই এ এক্স এর ভ্যালু যেটা রয়েছে এবং এ ওয়াই এর যে ভ্যালু রয়েছে সবকটাই আমাদের কি হবে? মাইনাস ভ্যালু হবে। তার কারণ জি নিচের দিকে আমরা মাইনাস ধরি, তাহলে মাইনাস যদি হয় তাহলে এই কম্পোনেন্টটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে টির ভ্যালু কত পাচ্ছি? অতএব টি ইকুয়াল টু আমরা পাচ্ছি 2u সাইন বিটা বাই জি কজ আলফা। তাহলে এখান থেকে আমরা টির ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় আমরা জেনে ফেললাম। তাহলে প্রয়োজনীয় সময় যদি আমরা জানতে পারি, এখন দেখো নততল বরাবর এ থেকে বির দিকে কণা যখন যাচ্ছে, নততল বরাবর এ থেকে বির দিকে কণা যখন যাচ্ছে তখন কণা ইউ এক্স স্পিড নিয়ে যাচ্ছে, কিন্তু ইউ এক্স ইকুয়াল টু ইউ কস বিটা, এই স্পিড নিয়ে কণা এ থেকে বির দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু আগের মতো এই ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আগের মতো এই ভেলোসিটি কেন কনস্ট্যান্ট থাকবে না সেই জিনিসটা সবার আগে তোমার বুঝতে হবে, যে এই যে ইউ এক্স কম্পোনেন্টটা এ থেকে বির দিকে আমরা যাচ্ছি আগের মতো কনস্ট্যান্ট থাকবে না এই কারণের জন্য, যেহেতু জি আগে যেমন উলম্ব দিকে কাজ করছিল, উলম্ব দিকে কাজ করার কারণে জির কোনো উপাংশে বিভাজন হচ্ছিল না, তাই না? কিন্তু এক্ষেত্রে তুমি দেখো এই দিক বরাবর কিন্তু একটা জি অর্থাৎ অ্যাক্সিলারেশনের উপাংশ আছে, তাই না? তাহলে এই দিক বরাবর যেহেতু অ্যাক্সিলারেশনের উপাংশ আছে সেই জন্য কণার কি হবে? কণার কিন্তু একটা অ্যাক্সিলারেশনও থাকবে। তাহলে তল বরাবর কণা যখন গতিশীল হবে তখন তার অ্যাক্সিলারেশনও কিন্তু থাকবে, তাই তো? তাহলে এখন যদি আমরা এই এ থেকে বি পর্যন্ত তল বরাবর গতির কথা চিন্তা করি, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস কণাটা কতটা মুভ করলো সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কণার কতটা মুভমেন্ট হয়েছে, ঠিক আগের মতো আমরা দেখলাম ওয়াই কম্পোনেন্ট বরাবর কণা উঠেছিল কিন্তু নেমে গেল, নেমে কণার ওয়াই কম্পোনেন্ট শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু এর থেকে বি পর্যন্ত গেলে এই যে এর থেকে বি পর্যন্ত দূরত্ব সেটাই কি হলো? এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স ট্রাভেল কতটা হলো? এল পরিমাণ, যে এলটা আমাদের নির্ণয় করতে হবে মূলত। তাহলে সেই এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ইউ এক্স টি প্লাস ইউ এক্স টি, সেটা আমরা লিখতে পারবো কি? ইউ এক্স টি, আমরা টিটা তো এখানে লিখে দিলাম, এটা তাহলে আমাদের কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, মাইনাস হাফ জির জায়গায় অ্যাক্সেলারেশনের জায়গায় আমরা কত লিখব? এ এক্স টি স্কোয়ার। আচ্ছা, প্রথমে আমরা জেনারেল সমীকরণটা লিখে নিই, এক্স এটা লিখলাম। এখন আমরা আমাদের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো বসিয়ে দিই। আমাদের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুতে এক্স কত, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? এল, তাহলে আমরা এল লিখে দিলাম। ইউ এক্স এর জায়গায় কত লিখবো? ইউ এক্স এর জায়গায় আমরা কত লিখবো? ইউ এক্স এর জায়গায় লিখবো ইউ কস বিটা, তাহলে ইউ কস বিটা ইন্টু টি, ঠিক আছে? প্লাস মাইনাস রয়েছে, তাহলে এখানে আমরা মাইনাস লিখবো, তার কারণ আমাদের অ্যাক্সিলারেশন এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস জি সাইন আলফা, তাহলে মাইনাস জি সাইন আলফা টি স্কোয়ার, এটা লিখে দিলাম। এখন এই টির ভ্যালু তো আমরা নির্ণয় করেছি, তাহলে টির ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। অতএব এল ইকুয়াল টু হবে ইউ কস বিটা ইন্টু 2u সাইন বিটা বাই জি কজ আলফা মাইনাস জি সাইন আলফা ইন্টু 2u সাইন বিটা বাই জি কজ আলফা, এটা হলো। তাহলে এর স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে স্কোয়ার করে দেওয়ার পরে এটা এবার আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা করলে এখান থেকে আমরা
2u² আমরা কমন নিলাম, সাইন বিটাটাকেও কমন নিলাম, ক্যালকুলেশন করলাম, সাইন বিটাটাকেও কমন নিলাম, জি cos² আলফা, যেগুলো এখানে একটা cos² আলফা হবে, প্রথমে cos² আলফাটাকে আমরা কমন নিয়ে নিলাম, তার কারণ ওই ইকুয়েশনের আকৃতিতে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে cos বিটা cos আলফা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা লিখলাম। অতএব L = ফাইনালি আমরা পেলাম কত? L = ফাইনালি আমরা পেলাম 2u² সাইন বিটা cos আলফা প্লাস বিটা বাই জি cos² আলফা। তাহলে এটা হয়ে গেল আমাদের L, এটা হয়ে গেল আমাদের L। তাহলে আমাদের যে উত্তরটা আমরা পেলাম, ঠিক আছে, সেই যে উত্তরটা, সেই উত্তরটা তাহলে কি করতে হবে তোমার বলো তো? তাহলে আমরা পেলাম 2u² সাইন বিটা cos আলফা প্লাস বিটা, তাহলে আমাদের অপশান হলো সি, তাই তো? তাহলে আমাদের অপশান হলো সি, সাইন বিটা cos আলফা প্লাস বিটা g² cos আলফা পেয়েছি আমরা, এগুলো সব বিটা রয়েছে, আচ্ছা সাইন বিটা, হ্যাঁ, তাহলে আমাদের অপশান হলো সি। তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে আবারও বলে দিই। তাহলে আবারও তোমার কি এই যে ফাইনাল রিলেশন রয়েছে, সেই ফাইনাল রিলেশন তোমার যদি মনে থেকে যায় তাহলে কি হবে, তোমার সুবিধা হবে। না হলে তুমি কি এই ক্যালকুলেশন করতে পারো, জটিল ক্যালকুলেশন তোমার যদি মনে হয় যে না তুমি পরীক্ষার হলে বসে এটা নামাতে পারবে, তাহলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা করলে তুমি বিপদে পড়ে যাবে কখন? যখন তোমার একাধিক অঙ্ক দেখা যাচ্ছে ঠিকঠাক করে হচ্ছে না, আটকে যাচ্ছে, তখন তোমার ব্রেনটা কনফিউজড হয়ে যাবে। তার জন্য তোমার কি করতে হবে, এই ডেটাগুলো মুখস্থ করে ফেলতে হবে কিছু কিছু জিনিস। তার মানে এই যে কিছু কিছু রিলেশনস আমরা পাচ্ছি, সেই রিলেশনসগুলোই কিন্তু আমাদের শর্ট ট্রিক্স, তাহলে এগুলোকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টাইল মোশনের এত সময় পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, ভিডিওটা হয়তো তোমাদের একটু লম্বা হয়েছে, কিন্তু ইনফরমেটিভ ভিডিও ছিল, এবং এখানে মূলত আমরা ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করছি, ফাইনাল রেজাল্টগুলো নিয়ে আলোচনা করছি, সেই জন্যই এই ভিডিওটা একটু এরকম হয়েছে। যাই হোক, আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, যে কাজগুলো তোমাদের করতে হবে এবং খুব ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করতে হবে। সেগুলো আমরা শর্ট ট্রিক্সের মধ্যেই রেখেছি, ঠিক আছে? তো কাজগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর এরপরে আর একটা ভিডিও নিয়েই আমি প্রজেক্টাইল মোশনটা পুরোটা শেষ করে দেব। তাহলে আর একটা ভিডিওতেই আমি প্রজেক্টাইল মোশনটা পুরোটাই শেষ করে দেব। এখন আমরা জাস্ট কতগুলো হোম টাস্ক, তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বাড়ির কাজগুলো দিয়ে দিই। বাড়ির কাজ হলো the equation of motion, the equation of motion of a projectile is y equal to ax minus bx², ঠিক আছে? আচ্ছা, where a and b is constant, তুমি জানো, where a and b is constant of motion, তাহলে এটা হলো মোশন কনস্ট্যান্ট, ঠিক আছে? mass column column 1 with
কলাম 2। তাহলে তোমাদের এই কলাম 1 আর কলাম 2 ম্যাচ করতে হবে। কলাম 1 কলাম 2 তোমাদের ম্যাচ করতে হবে, ঠিক আছে। A, the initial velocity এগুলো তোমরা সব লিখে নাও। the initial velocity of projection, বাংলাটা বলে দিই, দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ প্রজেক্টাইল। একটা প্রজেক্টাইলের ইকুয়েশন অফ মোশন অর্থাৎ গতির সমীকরণ দেওয়া রয়েছে, যেখানে এ এবং বি গতি সম্পর্কীয় ধ্রুবক। এখানে কলাম 1 এবং স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 তোমাদেরকে ম্যাচ করাতে হবে। প্রথমে যেটা দিয়েছি সেটা দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, অর্থাৎ ছোড়ার প্রাথমিক বেগ। পরেরটা হচ্ছে দ্য হরাইজন্টাল রেঞ্জ, দ্য হরাইজন্টাল রেঞ্জ। আচ্ছা, তারপরেরটা কি রয়েছে? তারপরেরটা রয়েছে ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট, দ্য ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট, ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট attained by the body, অপশন ডি। ডিতে কি রয়েছে? টাইম অফ ফ্লাইট, দ্য টাইম অফ ফ্লাইট। কলাম 1-এ প্রথমে পি রয়েছে, পি ইকুয়াল টু এ বাই বি। তারপরে রয়েছে কিউ, তারপরে রয়েছে কিউ ইকুয়াল টু রয়েছে এ রুট ওভার অফ 2 বাই বি জি। আর কি রয়েছে? এ স্কোয়ার বাই 4বি। এসে রয়েছে রুট ওভার অফ জি টু 1 প্লাস এ স্কোয়ার বাই 2b। তাহলে এই যে কলামটা দিয়েছি সেই কলামটা তোমার ম্যাচ করতে হবে, কোনটার সঙ্গে কোনটা যাবে, এর সঙ্গে কোনটা হবে, বির সঙ্গে কোনটা হবে, সির সঙ্গে কোনটা হবে, তোমাদেরকে ম্যাচ করতে হবে। দেখো এই যেগুলো দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের কি করবে, এই যে প্রত্যেকটা কিন্তু একটা একটা অঙ্ক। তোমাদের যখন একটা প্রজেক্টাইল মোশনের একটা ইকুয়েশন অফ মোশন এমন দিয়ে দেবে, দিয়ে বলবে যে দ্য হরাইজন্টাল রেঞ্জ ইজ, বলে এই 4টে অপশনই দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে হরাইজন্টাল রেঞ্জ কত তুমি হিসাব করে দেখবে রেঞ্জ ইকুয়াল টু এ বাই বি হচ্ছে। তার কারণ কি, এ আর বি তোমরা তো জানো যে এ ইকুয়াল টু ট্যান থিটা হয়, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমরা তো জানো আগের থেকে। এবং বি ইকুয়াল টু, তোমরা আগে যে ইকুয়েশন অফ মোশন ছিল প্রজেক্টাইল মোশনের ট্রাজেক্টরির ইকুয়েশন, সেখানে বি ইকুয়াল টু কত ছিল? জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো তুমি এ আর বির যদি অনুপাত বার করো, তাহলে তুমি কি পাবে? ট্যান থিটা বাই বি পাবে। তা ট্যান থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? বি ইকুয়াল টু তুমি কত পাবে? 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই জি পেলাম। আচ্ছা, তাহলে এ বাই বি পেলাম, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখে নিই। তাহলে এখান থেকে এই যে কস থিটা রয়েছে, একটা কস থিটা কেটে গেল, তাহলে কস থিটা পাওয়া গেল। তাহলে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি পাওয়া গেল, যেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি পাওয়া যায়, যেটা আসলে কি, যেটা আসলে রেঞ্জের ইকুয়েশন। তার মানে আমরা পেলাম কত? আর ইকুয়াল টু এ বাই বি, অর্থাৎ প্রজেক্টাইলের রেঞ্জ যেটা হবে হরাইজন্টাল রেঞ্জ, সেই হরাইজন্টাল রেঞ্জটা কত হবে? দ্য হরাইজন্টাল রেঞ্জ, এটা কার সঙ্গে ম্যাচ করলো? পির সঙ্গে ম্যাচ করলো। তাহলে বি পিটার সঙ্গে ম্যাচ করে গেল। এইরকম ভাবে তোমাদের বাকি কাজগুলো বাড়ির থেকে করতে হবে
এইটাই তোমাদের কাজ। এরপরে প্রজেক্টাইল মোশনের আর একটা ভিডিও দিয়ে আমি প্রজেক্টাইলের পুরো লেকচার শেষ করে দেবো, তাই তো? এটা 2D মোশন এবং ভেক্টরের একটা কম্বাইন্ড টপিক, যে টপিকটা আর একটা ভিডিওতেই আমি কভার করে দেবো। সেখানে পুরো এই সমস্ত শর্ট ট্রিক্স সব কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের ডিপিপি দেওয়া হবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে সেগুলোর উত্তরও আমরা দিয়ে দেবো পরপর। তো ঠিক আছে, হ্যাপি লার্নিং, ভালোভাবে পড়াশোনা করো। আশা করছি যে ভালোভাবে পড়াশোনা করছো এবং তার থেকেও অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে এগোতে গেলে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এই কাজগুলো অবশ্যই করবে রোজ দিন। যে প্রবলেমগুলো তোমাদের দেওয়া থাকবে, ফিজিক্সের হোক বা সায়েন্সের হোক, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে রেগুলার টাচে থাকা এবং রেগুলারিটি মেনটেন করা। মাঝখানে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে তারপর আবার একটু পড়াশোনা শুরু করলাম, এই ব্যাপারটা যেন না হয়। কন্টিনিউটি মেনটেন করো, তাহলে দেখবে পথটা খুব সহজ হয়ে যাবে, না হলে কিন্তু পথটা খুব জটিল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এত সময় সঙ্গে থাকার জন্য, এবং আশা করি জিনিসগুলো ভালোভাবে বুঝেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।